যদি তুমি সত্যিই ধনী হতে চাও, প্রচুর অর্থ উপার্জন করতে চাও এবং তোমার আর্থিক অবস্থা সম্পূর্ণরূপে বদলে দিতে চাও, তাহলে প্রথমে তোমাকে একটি কঠোর সত্য বুঝতে হবে। সেই কঠোর সত্য হলো, এই পৃথিবী তোমাকে সফল হতে চায় না। যখন তুমি কঠোর পরিশ্রম করো, দিনরাত টাকা উপার্জনের জন্য সংগ্রাম করো, তখন হয়তো কেউ তোমাকে সমর্থন করে না। কিন্তু তোমার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করার সাথে সাথেই মানুষ তোমাকে থামানোর চেষ্টা করে। বহু শতাব্দী আগে চাণক্য বলেছিলেন, ধন সম্পদের জন্য তোমার পরিকল্পনা গোপন রাখো, কারণ টাকা এবং ক্ষমতার দৌড়ে সবাই তোমাকে হতাশ করার সুযোগ খুঁজছে। যখন তুমি সম্পদের দৌড়ে এগিয়ে যাও, তখন তোমার চারপাশের লোকেরা তোমাকে ঈর্ষার চোখে দেখতে শুরু করে। তোমার সাফল্য তাদের জন্য একটি আয়না হয়ে ওঠে, যেখানে তারা নিজেদের ব্যর্থতে দেখতে পায়। সেই কারণেই তারা তোমাকে হতাশ করার চক্রান্ত করে। চাণক্যের নীতি হল, তোমার আর্থিক সংগ্রাম, তোমার পরিকল্পনা এবং অর্থ উপার্জনের পদ্ধতি কখনোই কারো সাথে ভাগ করে না নেওয়া। কারণ যদি এই জিনিসগুলি প্রকাশ পায়, তাহলে তারা তোমার স্বপ্নের ত্রাণকর্তা হতে পারে। তাহলে যদি তুমি সত্যিই ধনী হতে চাও, তোমার সম্পদ দ্বিগুণ বা তিনগুণ করতে চাও, আজ আমি তোমাকে এমন 5টি জিনিস বলবো, যা তুমি যদি কারো সাথে শেয়ার করো, তাহলে তোমার নিজের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াবে। এই জিনিসগুলো চাণক্যের নীতি দ্বারা অনুপ্রাণিত, এবং সেগুলো বোঝা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, ভিডিওর শেষ পর্যন্ত থাকো, কারণ আমি তোমাকে একটি বিশেষ মনস্তাত্ত্বিক বোনাস পয়েন্ট দেব, যা তোমার সম্পদের পথে খুবই কার্যকর হবে। কিন্তু তার আগে তোমাকে পুরো ভিডিওটি সাবধানে বুঝতে হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এটি কেবল প্রেরণা নয়, বরং অর্থ উপার্জনের জন্য চাণক্যের একটি নীতি, যা তোমার জীবনকে বদলে দেবে। 6 নম্বর, কখনোই তোমার আয় কারো কাছে প্রকাশ করো না। আজকের পৃথিবীতে অন্যদের কাছে সবচেয়ে সহজে দৃশ্যমান জিনিসগুলি হলো তোমার সুখ এবং তোমার উপার্জন। এবং এই দুটি জিনিস যতই গোপন হোক না কেন, মানুষ প্রায়শই এগুলো জনসমক্ষে প্রকাশ করে। এর গভীর প্রভাব কি হতে পারে তা বিবেচনা না করে। যখন তুমি সংগ্রাম করছো, তখন খুব কমই কেউ তোমার গল্প বুঝতে চায়। কিন্তু যখনই তোমার কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় এবং তোমার আয় বাড়ে, তখনই পৃথিবী হঠাৎ করে তোমাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। এই দৃষ্টিকোণগুলো সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে না। কিছু মানুষ চুপচাপ তোমার অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়, অন্যরা তোমার অগ্রগতির তুলনা করে হতাশ হয়, আবার কেউ কেউ তাদের প্রশ্নে তোমাকে দোষী মনে করে, যেন টাকা আয় করা পাপ। এই কারণেই চাণক্য বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি কখনোই তার আর্থিক পরিকল্পনা এবং ব্যক্তিগত বিষয় অন্যদের কাছে প্রকাশ করেন না, কারণ এটাই তার শক্তি। এটি কেবল একটি ধারণা নয়, বরং একটি কৌশল, যা তোমাকে মানসিক শান্তি, সামাজিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত শক্তি দেয়। রাহুলের গল্প এখানে আবারও পড়ে দেখার মতো। একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি পাওয়ার পর রাহুল কিছু পার্শ্ব প্রকল্প গ্রহণ করা শুরু করেন। ধীরে ধীরে তিনি অতিরিক্ত আয় করতে শুরু করেন, কিন্তু তিনি কখনো তার অফিস বা বন্ধুদের বলেননি যে তিনি বাড়ি থেকে তার মাসিক বেতনের দ্বিগুণ আয় করছেন। কেন? কারণ তিনি জানতেন যে তিনি যদি তার আয় প্রকাশ করেন, তাহলে মানুষ তার কাজকে সম্মান করবে না। তারা কেবল তার উপার্জনের উপর ভিত্তি করে তাকে বিচার করবে। তারা বলতো, আরে সে এত টাকা আয় করছে, তাহলে সে কাজ করে কেন? তুমি কি এখন অহংকারী হয়ে গেছো, নাকি আমাদেরও টাকা আয় করতে শেখাও? এসব এড়াতে সে তার টাকার গুরুত্ব নিজের কাছেই রেখেছিল। সে কেবল কাজ করেই চলেছিল। আর আজ যখন সে নিজের কোম্পানির মালিক, মানুষ তার সাফল্য দেখে এবং মনে করে যে সে সবসময় বুদ্ধিমান ছিল। কিন্তু তারা জানে না যে তার নীরবতাই তার শান্তি এবং সাফল্য উভয়ই রক্ষা করার মূল চাবিকাঠি ছিল। অন্যদিকে প্রিয়ার গল্পটি কিছুটা শিক্ষার। প্রিয়া একজন প্রভাবশালী ছিলেন, এবং তার আয় বাড়ার সাথে সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসিক ব্র্যান্ড চুক্তির পরিমাণ এবং চুক্তি ভাগ করে নিতে শুরু করেন। সে কাজ শুরু করে, তার মাসিক আয় ছিল 1,50,000 টাকা। সে মাত্র 3 লক্ষ টাকার চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রথমে সে প্রশংসা পেয়েছিল, কিন্তু শীঘ্রই তার মনোভাব বদলে যায়। কেউ তাকে অহংকারী বলে, কেউ ব্র্যান্ড সম্পর্কে অভিযোগ করে, আবার কেউ তাকে শর্টকাট কুইন বলে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে তার পুরনো বন্ধুরা ধীরে ধীরে তার থেকে দূরে সরে গেছে, কারণ এখন তারা তাকে মানুষ হিসাবে নয়, বরং একটি সংখ্যা হিসাবে দেখছে। এমন সময় এসেছিল যখন তার কাছে টাকা ছিল, কিন্তু না ছিল প্রকৃত বন্ধু, না ছিল শান্তির ঘুম। আজ সে আবার কাজ করছে, কিন্তু এবার সে একটা নিয়ম মেনে চলে। পকেটে টাকা, তোমার কথা মুখেই রাখো। তোমার টাকার দেখাও না, তুমি সম্মান পাবে না। সম্মান অর্জন করা হয় চিন্তাভাবনা, আচরণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে। চাণক্য তিনি বললেন, তোমার টাকা ব্যবহার করো,
কিন্তু তা প্রদর্শন করো না। যে ব্যক্তি কোনো কিছুকে প্রদর্শনের মাধ্যম করে সে নিজেকে দুর্বল করে নেয়। যখন তুমি তোমার আয়ের তালিকা তৈরি করতে শুরু করো তখন মানুষ তোমার স্বপ্নের চেয়ে তোমার খরচের দিকে বেশি আগ্রহী হয়ে ওঠে। তারা জিজ্ঞেস করে, যদি তুমি এত বেশি আয় করো তাহলে গাড়ি কেন পরিবর্তন করনি, তোমার বাড়ি ভাড়া কেন, তোমার ব্যাংক ব্যালেন্স কত? এবং তারপর তুমি তোমার হাত থেকে তোমার জীবনের স্ক্রিপ্ট কেড়ে নিয়ে পৃথিবীর হাতে তুলে দাও, যেখানে সবাই তোমার চরিত্রকে তাদের নিজস্ব ইচ্ছা অনুসারে বিচার করে। অতএব তোমার সম্পদকে তোমার ব্যক্তিগত শক্তি হিসাবে বিবেচনা করো, সামাজিক প্রমাণ হিসাবে নয়। বিল গেটস, নারায়ণ মূর্তি, আজিম প্রেমজির মতো মহান ব্যক্তিরা কখনো তাদের আয়ের তালিকা তৈরি করেননি। তারা কখনো বলেননি আমি এত কোটি টাকা নিয়ে খেলি। তারা কেবল কাজ করেছেন এবং মানুষ স্বয়ংক্রিয়ভাবে তাদের স্যালুট করেছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন? কারণ প্রকৃত ধনী ব্যক্তিরা জানেন যে টাকা যদি বলা হয় তাহলে তা শান্তি কেড়ে নেয়। আজকাল মানুষ তাদের সম্পদের জাহির করে কারণ তারা বিশ্বাস করে যে এটি তাদের মর্যাদা বৃদ্ধি করবে, কিন্তু চাণক্য বলেন যে অতিরঞ্জন এবং জাহির উভয়ই ধ্বংসের মূল, এবং এটি কেবল অন্যদের থেকে নিজেকে রক্ষা করার একটি উপায় নয়, এটি আপনার স্থিতিশীলতা বজায় রাখার একটি উপায়ও। আপনি যখন আপনার আয় গোপন করেন তখন আপনার সম্পর্কগুলি আরও স্বচ্ছ থাকে। লোকেরা আপনার সাথে একজন মানুষের মতো আচরণ করে, মানিব্যাগের মতো নয়। কেউ আপনার সাথে টাকার জন্য বন্ধুত্ব করে না এবং কেউ আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয় না, কারণ তারা আপনার অগ্রগতির মাত্রা জানে না। তাই পরের বার যখন আপনার আয় বাড়বে তখন এটি আপনার হৃদয়ের কাছে রাখুন, আপনার মর্যাদার মতো নয়। আপনার কাজের জন্য প্রশংসা গ্রহণ করুন, কিন্তু আপনার উপার্জন নিয়ে আলোচনা করবেন না, কারণ অর্থ কেবল ততক্ষণ শক্তি যতক্ষণ না এটি চুপ করে থাকে, এবং একবার এটি প্রদর্শিত হয়ে গেলে এটি শক্তি থাকে না এবং বোঝা হয়ে ওঠে। মনে রাখবেন, যারা তাদের সম্পদের নীরবতা নিয়ে এগিয়ে যায় তারাই একদিন অন্যদের চোখে উজ্জ্বল হবে। দ্বিতীয় নম্বর, কখনো আপনার পারিবারিক সমস্যা বা দুর্বলতা কারো সাথে শেয়ার করবেন না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোনো ধরনের ব্যথা, সংগ্রাম বা কষ্টের সম্মুখীন হয় না। প্রতিটি বাড়িতে প্রায়শই লুকিয়ে থাকা গল্প থাকে, সম্পর্কের ফাটল, মানসিক চাপ, একাকিত্ব অথবা আর্থিক কষ্ট। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সর্বদা মনে রাখা উচিত, যারা আপনার কথা শোনে তারা সবাই আপনার প্রকৃত বন্ধু বা আপনার শুভাকাঙ্ক্ষী নয়। লোকেরা প্রায়শই আপনার দুর্বলতাগুলিকে কাজে লাগায় এবং আপনার ব্যথাকে বিনোদন বা পরচর্চার উৎস হিসাবে ব্যবহার করে। যখন আপনি আপনার পারিবারিক সমস্যা বা মানসিক দুর্বলতাগুলি খোলাখুলিভাবে ভাগ করে নেন তখন আপনি প্রথমে হালকা বোধ করতে পারেন, কিন্তু শীঘ্রই তুমি বুঝতে পারবে যে তোমার কথা অন্যদের কাছে রসিকতা হয়ে উঠেছে। তারা তোমার দুর্বলতাগুলোকে তোমার বিরুদ্ধে ব্যবহার করে। চাণক্য এই প্রসঙ্গে আরও বলেছেন যে ব্যক্তি তার দুর্বলতা এবং ত্রুটি সকলের কাছে প্রকাশ করে সে নিজেই তার শত্রুদের সুযোগ করে দেয়। এর অর্থ হল নিজের ব্যক্তিগত এবং দুর্বল দিকগুলো গোপন রাখা বুদ্ধিমানের কাজ, কারণ সকলকে বিশ্বাস করা ক্ষতিকারক হতে পারে। চাণক্য নীতিতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন ব্যক্তির লুকানো শক্তি তার সবচেয়ে বড় সুরক্ষা। যখন তুমি তোমার দুঃখ, যন্ত্রণা এবং দুর্বলতাগুলো লুকিয়ে রাখবে তখনই তুমি শক্তিশালী হবে। যারা তোমার দুর্বলতার কারণে তোমাকে অবজ্ঞা করে তারা কখনোই তোমার প্রকৃত বন্ধু হতে পারে না। অনেকবার আমরা দেখেছি যে যখন কেউ তার পারিবারিক সমস্যাগুলো জনসাধারণের কাছে প্রকাশ করে, যখন কেউ তাদের অনুভূতি শেয়ার করে তখন কিছু মানুষ সহানুভূতি দেখানোর পরিবর্তে তাদের কটূক্তি করে অথবা দুর্বল মনে করে। এটি মানব প্রকৃতির একটি দুর্ভাগ্যজনক সত্য। চাণক্য বলেছিলেন যে ব্যক্তি তাদের ব্যক্তিগত বিষয়গুলি কৌশলে পরিচালনা করে সে চূড়ান্ত বিজয়ী হয়। অতএব আপনার দুর্বলতাগুলি প্রকাশ্যে ভাগ করে নেওয়া এড়িয়ে চলুন। এটি কেবল আপনার সম্মান হ্রাস করে না, বরং আপনার মানসিক ভারসাম্যকেও দুর্বল করে তোলে। যখন আপনার দুর্বলতাগুলি অন্যদের হাতে পড়ে তখন তারা সেগুলিকে আপনার সাফল্যের পথে বাধা হিসেবে ব্যবহার করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা সত্যিই আপনার নিজের তাদের আপনার পরিস্থিতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। তারা আপনার চোখের ঝলকানি, আপনার স্বভাবের কঠোরতা এবং আপনার নীরবতা থেকে আপনার ব্যথা এবং সংগ্রাম বোঝে। প্রকৃত বন্ধু এবং পরিবার হলো তারা যারা আপনার কিছু না বলেই আপনার ব্যথা বোঝে। অতএব আপনার পারিবারিক সমস্যাগুলি গোপন রাখুন এবং কেবল যাদের উপর আপনি নির্ভর করেন তাদের সাথেই ভাগ করে নিন। বিল গেটসের উদাহরণ এখানে স্মরণ করা উচিত। তিনি কখনো তার সমস্যা এবং সংগ্রাম নিয়ে গর্ব করেননি, বরং তিনি বলেছিলেন, আমি আমার সমস্যাগুলিকে আমার শক্তিতে পরিণত করেছি এবং আমার কাজের মাধ্যমে বিশ্বের কাছে সাড়া দিয়েছি। একইভাবে আমাদের ভেতরের ব্যথা প্রকাশ করার পরিবর্তে আমাদের এটি সংরক্ষণ করা উচিত এবং আমাদের শক্তিকে ইতিবাচক উপায়ে রূপান্তরিত করা উচিত। চাণক্যের নীতি আমাদের শেখায় যে একজন বিজয়ী হলেন তিনি, যিনি তার দুর্বলতাগুলিকে দুর্বলতা হতে দেন না, বরং সেগুলিকে শক্তিতে রূপান্তরিত করেন। অতএব কখনও আপনার পারিবারিক সমস্যাগুলি কারো সাথে খোলাখুলিভাবে ভাগ করে নেবেন না। সেগুলি আপনার হৃদয়ে রাখুন, নীরবে সেগুলি মোকাবিলা করুন এবং নিজেকে শক্তিশালী করুন।
সত্যিকারের সম্মান এবং শক্তি তখনই আসে যখন আপনি আপনার দুর্বলতাগুলি চিনতে পারেন এবং সেগুলিকে শক্তিতে পরিণত করেন। মনে রাখবেন, দুর্বলতাগুলি প্রদর্শন করলে আপনাকে কোনো সম্মান পাওয়া যায় না, কিন্তু পৃথিবী তাদের সালাম জানায় যারা সেগুলি লুকিয়ে রাখে এবং পরিচালনা করে এবং এগিয়ে যায়। তাই আপনি যে ব্যথাই অনুভব করেন না কেন, তা আপনার হৃদয়ে লুকিয়ে রাখুন এবং কাজ শুরু করুন। সংগ্রামের আগুনে নিজেকে মেতে তুলুন এবং আপনার জয় নিজের মধ্যেই শুরু হয়। নম্বর 3, আপনার বড় স্বপ্নগুলি সবাইকে বলবেন না। যতক্ষণ স্বপ্ন তোমার হৃদয়ে থাকে ততক্ষণ তারা আশা এবং শক্তির উৎস প্রদান করে। তারা আমাদের আত্মার কণ্ঠস্বর, যা আমাদেরকে অসুবিধা সত্ত্বেও এগিয়ে যাওয়ার শক্তি দেয়। কিন্তু যে মুহূর্তে তুমি সেই স্বপ্নগুলো প্রকাশ্যে প্রকাশ করো, সেই মুহূর্তে সেই আশা এবং সুযোগগুলো অন্যদের জন্য হাসির খোরাক হয়ে ওঠে। কারণ এই পৃথিবীর সবাই তোমার সম্ভাবনা বুঝতে এবং গ্রহণ করতে ইচ্ছুক নয়। তুমি হয়তো কাউকে বলেছ যে তুমি কোটিপতি হতে চাও, নিজের ব্যবসা শুরু করতে চাও, অথবা সাধারণ কল্পনার বাইরের জীবন যাপন করতে চাও। আর বিনিময়ে তুমি কি শুনেছ? এত চিন্তা করা বন্ধ করো, পৃথিবীতে নেমে এসো, আমরা তোমার মতো অনেককে দেখেছি। অথবা আগে চাকরি করো, তারপর স্বপ্ন দেখো। এটাই পৃথিবীর বাস্তবতা। এটা তোমাকে স্বপ্ন দেখা থেকে বিরত রাখে না, কিন্তু তুমি যখনই তোমার স্বপ্নগুলো প্রকাশ্যে প্রকাশ করো, মানুষ সেগুলোকে সন্দেহ করতে শুরু করে। তাদের চিন্তাভাবনা সংকীর্ণ এবং সীমিত, যার কারণে তারা বড় স্বপ্ন দেখতে ভয় পায়। তারা বিশ্বাস করে যে এটি যদি সফল হয় তাহলে তাদের অজুহাত এবং ত্রুটিগুলি উন্মোচিত হবে। এই কারণেই বড় স্বপ্ন প্রকাশ করা বিপজ্জনক হতে পারে। প্রত্যেকেই তাদের নিজস্ব সীমিত চিন্তাভাবনার লেন্স দিয়ে জিনিস দেখে, তোমার দৃষ্টিভঙ্গির লেন্স দিয়ে নয়। তাই যখন তুমি তোমার স্বপ্নগুলো মানুষের সামনে উপস্থাপন করো, তখন তারা তাদের নিজস্ব বোধগম্যতার মধ্যে সেগুলোকে ওজন করতে শুরু করে। আর যখন সেই স্বপ্ন তাদের চিন্তাভাবনার বাইরে চলে যায়, তুমি যখন বড় হবে, তখন তারা হয় তোমাকে নিরুৎসাহিত করবে, নয়তো তোমাকে উপহাস করবে। তুমি এত বড় হওয়ার জন্য কি করবে? আগামীকাল তোমার সাফল্য দেখে তারা বলবে, হ্যাঁ, আমি আগেই জানতাম তুমি বড় কিছু অর্জন করবে। কিন্তু আজ তারা তোমাকে থামানোর চেষ্টা করে। তারা তোমার মনে সন্দেহের বীজ বপন করে এবং তারা তোমার সংকল্পকে দুর্বল করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। চাণক্য তার প্রবাদে সর্বদা তোমার পরিকল্পনা এবং স্বপ্ন লুকিয়ে রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমার পরিকল্পনা প্রকাশ করো না, কারণ যতক্ষণ পর্যন্ত সেগুলো গোপন থাকে ততক্ষণ সেগুলো নিরাপদ থাকে এবং সাফল্যের পথ প্রশস্ত করে। চাণক্যের মতে তোমার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করলে বিরোধীরা সক্রিয় হয়, যারা তোমার স্বপ্নকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ। অতএব সর্বদা তোমার হৃদয়ের কাছে বড় স্বপ্ন রাখো, সেগুলো বপন করো, কঠোর পরিশ্রম দিয়ে লালন করো এবং সময়ের সাথে সাথে সেগুলো পূর্ণ মহিমায় আবির্ভূত হবে। বিল গেটস মাইক্রোসফট শুরু করার সময় কখনো ঘোষণা করেননি যে তিনি বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানি তৈরি করবেন। তিনি নীরবে কাজ করেছিলেন, তার দৃষ্টিভঙ্গি হৃদয়ে রেখেছিলেন, এবং যখন ফলাফল স্পষ্ট হয়ে ওঠে তখন পুরো বিশ্ব তাকে ভিন্ন আলোয় দেখেছিল। ভাই, তোমাকেও একই কাজ করতে হবে। তোমার স্বপ্ন যত বড়, সেগুলো গোপন রাখার দায়িত্ব তত বেশি। সবাইকে তোমার পথ বলো না, কারণ সবাই তোমার সাথে সেই পথে হাঁটার যোগ্য নয়। সবাইকে তোমার মনের মানচিত্র দেখাও না, কারণ কিছু লোক সেই মানচিত্র ছিঁড়ে ফেলবে এবং তোমাকে যেখানে শুরু করেছিলে সেখানেই ফিরিয়ে দেবে। চাণক্য বলেছিলেন, কোনো প্রদর্শন ছাড়াই গোপনে তোমার উদ্দেশ্য অনুসরণ করো। যারা তাদের পরিকল্পনা প্রকাশ করে তারা দ্রুত হেরে যায়। তাই শান্তির সাথে এগিয়ে চলুন। তোমার স্বপ্নগুলোকে তোমার হৃদয়ে লুকিয়ে রাখো এবং কঠোর পরিশ্রমকে তোমার সবচেয়ে বড় অস্ত্র করো। যখন তুমি কথা বলো, মানুষ তর্ক করে, কিন্তু যখন তুমি তা করে দেখাও, তখন তারা তোমাকে সম্মান করে এবং মাথা নত করে। তোমার স্বপ্ন তোমার দায়িত্ব, সেগুলোকে নিরাপদে রাখো যতক্ষণ না সেগুলো বাস্তবে পরিণত হয় এবং বিশ্বের সামনে দাঁড়ায়। নম্বর 4, তোমার পরবর্তী পদক্ষেপ। কাউকে কখনো বলো না। যখন আমরা জীবনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, তা সে আমাদের কেরিয়ার, ব্যবসা বা অন্য কোনো বড় পরিবর্তনই হোক, তখন আমরা প্রায়শই উত্তেজনা এবং নিরাপত্তাহীনতা অনুভব করি। এই পরিস্থিতিতে আমরা প্রায়শই সেই উৎসাহ অন্যদের সাথে ভাগ করে নিতে শুরু করি, এই ভেবে যে আমরা সমর্থন এবং উৎসাহ পাব। কিন্তু অপেক্ষা করো, এই পৃথিবীর বাস্তবতা ভিন্ন। যে কারো সাথে তোমার পরবর্তী পদক্ষেপ ভাগ করে নিলে অনেক ক্ষতি হতে পারে। তোমার শক্তি, তোমার পরিকল্পনা এবং তোমার চিন্তাভাবনা সবই মুক্তি পায় এবং তোমার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। কখনো কখনো যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে, তারাই তোমার স্বপ্নকে উপহাস করে বা তোমাকে থামানোর চেষ্টা করে। এই লোকেরা তোমার অগ্রগতিকে ভয় পায় এবং তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়। এখানেই চাণক্যের নীতি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করে। তিনি বলেছিলেন যে গোপন রাখা গোপনীয়তা সর্বদা নিরাপদ। চাণক্য বারবার পরিকল্পনা, কৌশল এবং সিদ্ধান্ত গোপন রাখার গুরুত্ব প্রদর্শন করেছিলেন।
চাণক্য যখন চন্দ্রগুপ্ত মৌর্যতে সিংহাসনে আরোহণ করতে সাহায্য করেছিলেন, তখন তিনি তার বিরোধীদের বিভ্রান্ত এবং শক্তিহীন রাখার জন্য তার পরিকল্পনা সম্পূর্ণ গোপন রেখেছিলেন। চাণক্যের অর্থশাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যুদ্ধ বা রাজনীতিতে প্রকাশ্যে প্রকাশিত একটি পরিকল্পনা দ্রুত ভেঙে পড়ে। একইভাবে যখন আপনি আপনার পরবর্তী পদক্ষেপ প্রকাশ্যে প্রকাশ করেন, তখন আপনার পরিকল্পনা দুর্বল হয়ে যায়। আপনার বিরোধী, প্রতিযোগী বা নেতিবাচক চিন্তাভাবনাকারীরা আপনার শক্তি এবং তারা আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করে। প্রায়শই আমরা কোনো পরিকল্পনা নিয়ে উত্তেজিত হই এবং তা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ভাগ করেনি। কিন্তু সেই একই লোকদের মধ্যে কেউ কেউ হয় আপনার ধারণা চুরি করে অথবা আপনাকে বোঝানোর চেষ্টা করে যে এটি আপনার ক্ষমতার বাইরে। উদাহরণস্বরূপ, আরব নামে এক যুবক তার চাকরি ছেড়ে দিয়ে নিজের স্টার্টআপ শুরু করার সিদ্ধান্ত নেয় এবং এটি তার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ভাগ করে নেয়। কিন্তু কয়েক মাস পরে সে দেখতে পায় যে একই বন্ধু তার নিজের নামে অন্য শহরে একই ধারণা চালু করেছে। আরব গভীরভাবে আহত হয়েছিল এবং বুঝতে পেরেছিল যে তার চিন্তাভাবনা ভাগ করে নেওয়া আত্মঘাতী হতে পারে। পরের বার সে কাউকে না বলে একটি নতুন প্রকল্প শুরু করে এবং 2 বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা আয় করে। সাক্ষী নামে এক মেয়ের সাথেও একই রকম কিছু ঘটেছিল, যে আইএএস-এর জন্য যোগ্যতা অর্জন করেছিল। সে প্রস্তুতি নিতে শুরু করল। যখন সে তার উদ্দেশ্য সম্পর্কে লোকেদের জানালো, তখন তাকে ক্রমাগত কটূক্তির মুখোমুখি হতে হলো। তোমার মতো অনেক মানুষ চেষ্টা করেছে, কিন্তু তাদের কিছুই হয়নি। প্রথমে বিএড করো, এটাই তোমার প্রাপ্য। এই ধরনের ঘটনা তার আত্মবিশ্বাস ভেঙে দিতে শুরু করে। কিন্তু তারপর সে চুপচাপ পড়াশোনা শুরু করে। সে কাউকে কিছু বলেনি এবং 3 বছর পর সে AIA 114 এনে প্রমাণ করে যে যদি উদ্দেশ্য দৃঢ় হয় তবে গোলমালের কোনো প্রয়োজন নেই। আমরা বিল গেটসের মতো সফল ব্যক্তিদের কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করি। সে তার পুরো যাত্রায় কখনোই বলেনি যে তার পরবর্তী পদক্ষেপ কী হবে। সে নীরবে কঠোর পরিশ্রম করেছিল। তিনি কোনো ধুমধাম ছাড়াই কাজ করে যেতে থাকলেন। যখন তার সাফল্য বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠল, তখন সকলেই তার কথার সত্যতা মেনে নিতে পেরেছিলেন। এটিও চাণক্যের নীতি। আপনার উদ্দেশ্য গোপন রাখুন, কঠোর পরিশ্রম করুন এবং বিশ্বকে ফলাফল দেখান। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই আপনাকে পথ দেখানোর প্রয়োজন নেই। আপনার স্বপ্ন এবং আপনার পরিকল্পনাগুলি খুব ব্যক্তিগত। সেগুলি আপনার হৃদয়ে রাখুন। আপনার কঠোর পরিশ্রম দিয়ে সেগুলি লালন করুন এবং সময় এলে বিশ্বকে সাফল্য হিসাবে দেখান। আপনি যত কম প্রকাশ করবেন, আপনার পরিকল্পনা তত বেশি নিরাপদ থাকবে এবং আপনার প্রচেষ্টার শক্তি অক্ষত থাকবে। মনে রাখবেন যে যারা আজ আপনাকে বাধা দিচ্ছে, তারা আগামী দিনে আপনার সাফল্যে অংশীদার হতে এগিয়ে আসতে পারে। তাই যারা আপনার শক্তি নষ্ট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। চাণক্য বলেছিলেন যে সাফল্য কেবল তাদের কাছে আসে যারা তাদের সম্পদ এবং পরিকল্পনাগুলি বুদ্ধিমানের সাথে ব্যবহার করে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি তাদের বিভ্রান্ত করতে দেয় না। আপনার আসল শক্তি আপনার নীরবতা এবং আপনার নিষ্ঠার মধ্যে নিহিত। তাই আজই নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করুন, আমি আমার পরবর্তী পদক্ষেপ নীরবে নেব। আমি ভান ছাড়াই কঠোর পরিশ্রম করব এবং আমার কাজের মাধ্যমে বিশ্বের কাছে সাড়া দেব। মনে রাখবেন, কেবল সাফল্যই আপনার গল্পকে সবচেয়ে শক্তিশালীভাবে বলতে পারে। যদি আপনি সত্যিই কাউকে সাহায্য করতে চান, তাহলে এই বার্তাটি তাদের কাছে ছড়িয়ে দিন যারা কঠোর পরিশ্রম করেন কিন্তু কখনো কখনো অন্যদের মতামত দ্বারা নিরুৎসাহিত হন। কারণ এখানে আপনি কেবল প্রেরণা নয়, বরং জীবন পরিবর্তনকারী সত্য পাবেন। 5 নম্বর, আপনার ব্যর্থতাগুলি সাফল্যে পরিণত না হওয়া পর্যন্ত আপনার নিজের কাছে রাখুন। এই পৃথিবীতে ব্যর্থতার চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই, কিন্তু সকলের কাছে সেগুলি প্রকাশ করা প্রায়শই আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়। আজকাল আপনার দুঃখের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরিবর্তে লোকেরা সেগুলিকে সুখের উৎসে পরিণত করে এবং যখন আপনি খোলাখুলিভাবে আপনার ব্যর্থতা প্রকাশ করেন, তখন লোকেরা আপনার গল্প শুনতে নয়, বরং আপনার অবস্থা বিচার করতে আসে। কিছু লোক পরামর্শের সুরে বলে, আমি আপনাকে আগেও বলেছিলাম, এবং আপনার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করে কেবল আপনার ব্যর্থতা মনে রাখে। তারা সর্বদা আপনাকে সেই পরিচয়ের সাথে যুক্ত করে, আরে এই সেই ব্যক্তি যার স্টার্টআপ ব্যর্থ হয়েছিল, তাই না? অথবা হয়তো এই লোকটিকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। গল্পটি এখানেই শেষ হয়। চাণক্য বলেন, আপনার ব্যর্থতা লুকাবেন না, কিন্তু এটিকে তামাশাও করবেন না। কারণ যখন তোমার ব্যর্থতা সবার কাছে পরিচিত হয়, তখন সমাজ তোমার নামের সাথে ব্যর্থতার ট্যাগ লাগিয়ে দেয়, আর এই ট্যাগ ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস নষ্ট করে। এবার রাহুলের গল্প শোনো। কলেজের পর রাহুল একটি অসাধারণ স্পোর্টস প্রোডাক্ট তৈরি করেছিল। সবাই ভেবেছিল সে এটাকে বড় করবে, কিন্তু প্রথম বছরেই তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। বাজার গবেষণা অপর্যাপ্ত ছিল, দল দুর্বল ছিল এবং তহবিল সময় মতো পৌঁছায়নি। ব্যবসা বন্ধ হয়ে যায়। কিন্তু রাহুল মাত্র 3 জন ঘনিষ্ঠ বন্ধুর কাছে খবরটি রেখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি কেবল লিখেছিলেন, আমি নতুন কিছু করছি, পুনর্গঠনের জন্য বিরতি নিচ্ছি। পিছনের দরজা দিয়ে তিনি তার ভুলগুলি নিবিড়ভাবে অধ্যয়ন করেছিলেন।
নিজেকে সম্পূর্ণরূপে আপগ্রেড করেছিলেন এবং 2 বছর পরে একটি নতুন পণ্য চালু করেছিলেন, এবার আরও শক্তিশালী মডেল এবং দল নিয়ে। যখন তিনি সফল হন তখন তিনি প্রথমবারের মতো একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সাফল্যের আগেও আমি ব্যর্থতার মুখোমুখি হয়েছিলাম, কিন্তু আমি তখন নিজেকে বিক্রি করিনি, আমি শুধু শিখেছি। এখন প্রিয়ার গল্পটি দেখুন। প্রিয়া একজন তালব্যবান ইউএক্স আর্টিস্ট। তিনি একজন ডিজাইনার ছিলেন, কিন্তু তার কোম্পানি হঠাৎ করেই তাকে বরখাস্ত করে দল পুনর্গঠনের কারণ দেখিয়ে, যার ফলে তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। সে তার সমস্ত হতাশা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করে। আমাকে কখনোই বোঝা যায়নি, কোম্পানিগুলো কেবল মেশিনের মতো, আমি সব কিছুই দিয়েছি, তবুও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রথম দিকে কিছু লোক শক্তিশালী থাকো লিখেছিল, কিন্তু ধীরে ধীরে তাকে নেতিবাচক এবং দুর্বল ট্যাগ দিয়ে দেখা হতো। যখন সে ফ্রিল্যান্স কাজের খোঁজ শুরু করত, ক্লায়েন্টরা তার প্রোফাইলের আগে তার পোস্ট দেখতে পেত এবং অনেক সময় তারা উত্তর না দিয়েই অদৃশ্য হয়ে যেত। তখনই সে বুঝতে পারত যে প্রত্যেকেরই কষ্টের ভাগ আছে, কিন্তু কোথায় এবং কিভাবে তা ভাগ করে নিতে হয় এটাই সবচেয়ে বড় শিক্ষা। সে পোস্ট করা বন্ধ করে দেয়, দক্ষতায় নিজেকে ডুবিয়ে দেয়, একটি ছোট এনজিওর জন্য কিছু প্রকল্প করে এবং 1 বছর পর কোনো শব্দ ছাড়াই একটি আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে চুক্তি স্বাক্ষর করে। এখন সেই একই লোকেরা আবার তাকে অনুসরণ করছে, তার দক্ষতার জন্য, তার কষ্টের জন্য নয়। এই গল্পগুলি থেকে একটি জিনিস স্পষ্ট, আপনি যখন জিতবেন তখন বিশ্ব আপনার পাশে দাঁড়াবে, কিন্তু যখন আপনি হেরে যাবেন এবং তা জনসম্মুখে প্রকাশ করবেন তখন সেই একই লোকেরা আপনাকে দুর্বল ভেবে ত্যাগ করবে। কেউ কেউ আপনার কথা অন্যদের কাছে পুনরাবৃত্তি করে নিজেকে উন্নত করার চেষ্টা করবে। তারা তা করে, দেখায়। কিছু মানুষ তোমার ভুল মনে রাখে এবং তোমার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সন্দেহ পোষণ করে। তাই পরের বার যখন কিছু ভুল হয়, চুপ থাকো, নিজের ক্ষতগুলো নিজেরাই পরিষ্কার করো, ভেতর থেকে শক্তিশালী হতে শেখো এবং পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করো। কারণ যখন তুমি আবার জিতবে তখন তোমার অতীতের পরাজয়গুলো কেবল একটি শক্তিশালী পটভূমিতে পরিণত হবে এবং তখন তুমি নিজেকে বলতে পারবে, আমি পড়ে গিয়েছিলাম কিন্তু আমি থামিনি, আমি হাল ছাড়িনি এবং এখন আমি যা আমার সামনে দাঁড়িয়ে আছি তা সেই পরাজয়ের শক্তির কারণে। এটাই আসল চালাকি। ব্যর্থতাকে ঢাল বানাও, ঢোল নয়, কারণ কেবল তারাই ইতিহাস তৈরি করে। তারা পড়ে কিন্তু মনে হয় না যে তারা পড়ে গেছে। তোমাদের জন্য বোনাস পয়েন্ট, তোমার প্রকৃত মানসিক অবস্থা কখনোই কাউকে সম্পূর্ণরূপে দিও না। বলো, মানসিকতা হলো অদৃশ্য মুদ্রা, আপনার আর্থিক এবং ব্যবসায়িক সাফল্যের আসল চাবিকাঠি। এটা তোমার ভিত্তি হয়ে ওঠে। বাইরে থেকে তুমি যতই শান্ত এবং আত্মবিশ্বাসী দেখাও না কেন, অথবা মনোযোগী হও, তুমি ভেতরে ভেতরে কি ভাবছ, তুমি কিসের ভয় পাও, তোমার কি আত্মসন্দেহ আছে? যদি তুমি কাউকে বলো তাহলে বুঝতে হবে তুমি নিজের দুর্গ নিজেই ধ্বংস করে ফেলেছ। চাণক্য বলেছিলেন যে একজন ব্যক্তির মানসিক দুর্বলতা তার প্রথম পরাজয় এবং যে অন্যদের কাছে এটি দেখায় সে তার শক্তির শেষ অংশটিও হারায়। এখন কল্পনা করুন যদি আপনি কখনো কাউকে বলেন, আমার মনে হচ্ছে আমি এটা করতে পারবো না, অথবা আমি ভয় পাচ্ছি যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে, অথবা আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এই ধরনের বক্তব্য আপনাকে হালকা বোধ করতে পারে, কিন্তু অন্য ব্যক্তি কি ভাববে? তারা আপনার বন্ধু হোক বা প্রতিযোগী, তারা আপনার মানসিক দুর্বলতা মনে রাখবে। সে এটা রাখবে, প্রয়োজনে সে এটা পুনরাবৃত্তি করবে তোমার বিরুদ্ধে, কখনো সূক্ষ্ম মন্তব্যে, কখনো তুলনা করে, কখনো পরামর্শের আড়ালে। সে তোমার নিজের আত্মবিশ্বাসের বিরুদ্ধে তোমার নিজের কথা ব্যবহার করবে। আর এটাই মনোবিজ্ঞান। যখন তুমি বারবার তোমার দুর্বলতাগুলো মুখে মুখে প্রকাশ করো তখন তোমার অবচেতন মন সেগুলো বিশ্বাস করতে শুরু করে। এর মানে হলো যে কেবল অন্য ব্যক্তিই নয়, তুমি নিজেও তোমার নিজের চিন্তাভাবনার দ্বারা দুর্বল হয়ে পড়ো। রাঘবের গল্প এখানে খুবই বোধগম্য। রাঘব একজন মেধাবী গ্রাফিক ডিজাইনার ছিলেন, কিন্তু পরিপূর্ণতা নিয়ে তার অনেক উদ্বেগ ছিল। সে বারবার তার ক্লায়েন্ট এবং বন্ধুদের বলতেন, আমার মনে হয় আমি যথেষ্ট ভালো করছি না, আমি প্রত্যাখ্যানের ভয় পাই। প্রথমে লোকেরা বলতো, না বন্ধু তুমি ভালো, কিন্তু কিছুক্ষণ পর সেই একই লোকেরা তাকে অনিরাপদ এবং আত্মবিশ্বাসের অভাবী হিসেবে দেখতে শুরু করল। ক্লায়েন্টরা তাকে নিরাপদ প্রজেক্ট দিতে শুরু করল এবং বন্ধুরা তার সাথে পরামর্শ করতে শুরু করল। সে বুঝতে পারল যে সে তার মানসিক অবস্থাকে এতটাই আউটসোর্স করেছে যে লোকেরা এখন তাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখছে। তারপর সে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। এখন সে কেবল তার উদ্বেগ এবং ভয় তার ডায়েরিতে লিখতে রাখত, অন্যদের সাথে ভাগ করত না। সে তার মানসিকতা নিয়ে কাজ করত, নিশ্চিতকরণ প্রবর্তন করত এবং প্রতিদিনের মানসিক অবস্থার অনুশীলন করত। আজ তিনি একটি উচ্চমানের ডিজাইন স্টুডিওর প্রতিষ্ঠাতা এবং তার দল বলে যে রাঘব যতটা স্পষ্ট এবং কেন্দ্রীভূত আমরা তো কোনো মানুষ দেখিনি। সামিরার উদাহরণটা ধরুন, যে মেয়েটি প্রতিবার সাক্ষাৎকারের আগে তার মাকে বলতো,
আমার মনে হয় আমি কিছু ভুলে যাব। আমি কি ঠিকমতো কথা বলতে পারবো? প্রতিবারই তার মা উত্তর দিতেন, অবশ্যই। কিন্তু তার অভিনয় দেখে সেই সন্দেহগুলো কেটে যাচ্ছিল। সে নিজেকে জিজ্ঞেস করত, আমি কি সত্যিই ভয় পাচ্ছি, নাকি আমি কেবল নিজেকেই ভয় দেখাচ্ছি? সে নীরবতা অনুশীলন করতে শুরু করে এবং প্রতিবারই সে তার ভয় বুঝতে পারে। আসার পর সে কেবল এই কথাটি ভেবেছিল, আমাকে আত্মবিশ্বাসী দেখাতে হবে এবং আমার হৃদয়কে অনুসরণ করতে হবে। 3 মাস পর সে একটি বড় প্রযুক্তি কোম্পানির টিম লিড হয়ে গেল। প্রতিটি সাক্ষাৎকারের আগে সে কাঁপতে থাকে, তা প্রকাশ না করেই। চাণক্য বলেছিলেন যে তার মনকে স্থির করে সে বিশ্ব জয় করতে পারে, কিন্তু যে তার মানসিক অবস্থা অন্যদের কাছে প্রকাশ করে সে ইতিমধ্যেই পরাজয় মেনে নেয়। তাই মনে রাখবেন, ভয়কে চিনুন কিন্তু তা প্রকাশ করবেন না। যদি আপনি ক্লান্ত হন, বিশ্রাম নিন, কিন্তু বিশ্বকে বলবেন না যে আপনি ক্লান্ত। যদি আপনার সন্দেহ থাকে তাহলে শিখুন, কিন্তু তা প্রকাশ করবেন না, কারণ আপনার চিন্তাভাবনা আপনার পৃথিবী তৈরি করে। এবং যদি আপনি অন্যদের বৈধতার উপর ভিত্তি করে আপনার পৃথিবী গড়ে তোলেন, তাহলে আপনি জানেন না কখন এটি ভেঙে পড়বে। আপনার মনকে শান্ত রাখুন, আপনার সন্দেহগুলি একটি জার্নালে লিখুন, সভায় নয়। শক্তিশালী দেখাতে শক্তিশালীভাবে চিন্তা করুন, এবং সেই চিন্তাভাবনা আপনার একার হওয়া উচিত, সবার সম্পত্তি নয়। ঠিক যেমন সম্পদ প্রদর্শন করা একটি বিপদ, তেমনি আপনার মানসিক অবস্থা প্রকাশ করা আত্মবিশ্বাসের ক্ষতি। যদি তাই হয় তাহলে দয়া করে নিচে মন্তব্য করুন, লিখুন, হ্যাঁ আমি ধনী হতে প্রস্তুত। আর যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনি প্রয়োজনীয় টিপস, অনুপ্রেরণা এবং কৌশলগুলি পেতে পারেন, যা আপনার অর্থ এবং আপনার চিন্তাভাবনা উভয়কেই শক্তিশালী করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, যেখানে আমরা অর্থ, আপনার চিন্তাভাবনা এবং সেই আগুন সম্পর্কে কথা বলবো, যা আপনাকে ভিড় থেকে আলাদা, বিশেষ এবং সফল করে তুলবে। যত্ন নিন এবং এতদূর আসার জন্য আপনাকে ধন্যবাদ। আসুন বিজয়ের দিকে এগিয়ে যাই।